অনু, আজকে কতদিন পরে তোকে দেখলাম বলতো, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। সত্যি গো, কবে থেকে তোমায় দেখার জন্য প্রাণ ছটফট করছে, কিন্তু বেরোতেই পাচ্ছিলাম না। আজকে মা ক্ষেতের কাজে বেরোতেই চলে এলাম। সে যাই হোক, আজ আর তাড়াতাড়ি যাওয়ার কথা বলিস না কিন্তু। আজকে তোকে প্রাণ ভরে দেখতে চাই, মন খুলে কথা বলতে চাই। তাই বুঝি? ও, ভুলে গেছিলাম। এই নাও, আজকে মালপোয়া করেছিলাম, লুকিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, মালপোয়া? তোর হাতের মালপোয়া খাবো? আমার তো ভেবেই আনন্দ হচ্ছে রে। দেখি দেখি। অপূর্ব। তবে আমিও কিন্তু খালি হাতে আসিনি, তবে অন্য একটা জিনিস এনেছি। কি কি জিনিস গো? দাঁড়া, এই দেখ, বৈশাখী মেলা থেকে তোর জন্য কিনেছিলাম। ও মা, ঝুমকো কানে, এই জন্য তোমায় এত ভালোবাসি। ছ্যা 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 ছ্যা। বলি, আজকালকার ছেলে মেয়েদের কি লাজ লজ্জা বলে কিছুই নেই? পুনে বাজারে ছি 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 ছি। এই কেন, আমরা কি করেছি যে আপনি এই ধরনের কথা বলছেন? আর আপনাকেই বা সেই দায়িত্ব কে দিয়েছে? ওরে বাবা রে, একেই বলে ওই চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, এখানে অন্ধকারে বসে ফষ্টি নষ্টি করছিল, আর আমি গুরুজন হয়ে ডাক দিয়েছি বলে আবার চোপা করা হচ্ছে। এই দেখুন জ্যাঠামশাই, প্রথম কথা আপনি ভদ্রভাবে কথা বলুন। আমি আর অনু একে অপরকে ভালোবাসি, আর তাই দুজনের একসাথে সময় কাটানোটা কোনো নোংরামি বলে অন্তত আমি মনে করি না। আর দ্বিতীয় কথা, আপনাকে সেই বিচার করার দায়িত্ব কে দিয়েছে? হ্যাঁ, ওরে হতচ্ছাড়া, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই তুই খুব বার বেড়েছিস। আজকেই তোর বাবাকে গিয়ে সব বলছি, তারপর দেখছি তোর এই বাতেলা কোথায় থাকে। নচ্চার ছেলে। আর তেমনি হয়েছে আজকালকার মেয়েরা। বলি বলি লজ্জা শরম কিছুই কি নেই নাকি? খবরদার, অনুকে একটাও খারাপ কথা বলবেন না আপনি। আর আমার বাবাকে আপনাকে কষ্ট করে কিছু বলতে হবে না, সেটা আমিই করে দেব। আর শুধু তাই নয়, অনুকে স্ত্রীর মর্যাদা দিতে সসম্মানে আমি বাড়ি নিয়ে যাব। ও হরি, দুদিনের ছেলে পেটে পেটে আবার এত কথা। দেখবো দেখবো তোর এত অপমান আমার মনে থাকবে। যত সব নির্লজ্জ ছেলে পেলে। এবার এবার কি হবে গো? ওই বুড়ো যদি আমার মাকে বলে দেয়? আহা, শান্ত, তুই 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 শান্ত হ অনু। আমি আছি তো। তুই মিছেই ভাবছিস। ওই বুড়ো কিচ্ছু করতে পারবে না। আমি তার আগেই আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেব। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি অনু। তুই কি ভাবিস আমি কেবল গাল ভরা ভালোবাসার কথা বলি? মোটেই না। তুই আমার জীবন, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। চুপ, এমন কথা আর কখনো মুখে এনো না। মনে রাখবে, আমি শুধুই তোমার। আর আমি তোর। আমার বাবা আমার কোনো কথা ফেলতে পারে না। দেখবি, বাবা নিজে তোর মায়ের সাথে আমাদের বিয়ের কথা বলবে, এবং তারপরেই তোকে চিরকালের জন্য আমার বাড়ি নিয়ে আসবো। আসলে বেণীমাধব ঘোষের ছেলে সুশীল আর দামোদর বড়ালের মেয়ে অনু অনেক বছর ধরে একে অপরকে ভালোবাসে। প্রথমে কেবল বন্ধুত্ব থাকলেও কবে যে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হয়েছে কেউই বুঝতে পারেনি। তবে ওরা দুজনেই জানে পরস্পরকে ছাড়া ওরা বাঁচবে না। সুশীলের বাবা বেণীমাধব এক সম্পন্ন গেরস্থ। একমাত্র ছেলে সুশীল যেন তার চোখের মণি। তাই আজ খেতে বসে ছেলেকে উদাস দেখে তিনি বললেন, হ্যাঁ রে খোকা, আজকে তোকে এত আনমনা দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আমিও তো তাই ভাবছি। সেই যখন থেকে বাড়ি ফিরেছে খোকা যেন বড্ড চুপচাপ হয়ে রয়েছে। খাবারগুলো পাতে নিয়ে কেবল নাড়াচাড়া করে যাচ্ছে। এই এই খোকা, কি হয়েছে বল না। বাবা, অনেক দিন ধরেই আমি তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম। বাবা, আমি 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 একজনকে খুব ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। কি? কি কথা বলছিস তুই খোকা?
তোর কি এখন এইসব করার বয়স? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আর তুই আহা হা রেবা রেবা চুপ করো। আমাদের খোকা যখন কাউকে পছন্দ করেছে তখন আমি জানি এ কোনো ফেলনা কেউ হবে না। খোকা, আমি সব সময় সব সিদ্ধান্তে তোর পাশে ছিলাম আর আজও আছি। বাবা, বাবা তুমি তুমি আমি জানতাম, আমি জানতাম আর কেউ বুঝুক না বুঝুক তুমি আমাকে ঠিক বুঝবে। বাবা, তুমি তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ব্যাস, তবে আর কি, বাপ ছেলে মিলে ধেই ধেই করে নাচো। হ্যাঁ, সে তো নাচবই রে বা। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমন জাঁকজমক করব যে সকলে চেয়ে চেয়ে দেখবে। আচ্ছা দেখো, এইসবের মধ্যে আসল কথাটাই জানা হয়নি। তা খোকা, মেয়েটা কে রে? হ্যাঁ, আমরা কি চিনি তাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনেই তাকে চেনো বাবা। ওই হাকিমপাড়ার দামোদর বড়ালের মেয়ে অনুগো। ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছিল। ওর মা খুব কষ্ট করে অনুকে মানুষ করেছে। অনুকে আমি খুব ভালোবাসি বাবা। সত্যি বলছি, ওর মতো মেয়ে না আজকের যুগে পাওয়া অসম্ভব। ওর যে কত গুণ আমি কি বলবো। সুশীল তখন যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে অনুর সম্পর্কে বর্ণনা দিয়েই চলেছে, কিন্তু না সুশীল আর না রেবা কেউ খেয়াল করল না বেনি মাধবের চোখ তখন বিস্ফারিত হয়ে গেছে। তার নিঃশ্বাস তীব্র হচ্ছে। হঠাৎই এই বিয়ে হবে না, কিছুতেই না। এই বিয়ে হতে পারে না। কিন্তু কিন্তু কেন বাবা? মানে তুমি তো চুপ, একদম চুপ। এরপর থেকে আমি যেন এই বিষয়ে আর একটা কথা না শুনি। ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না, এটাই আমার শেষ কথা। খোকা, খোকা দাঁড়া। বাবা শোন, না খেয়ে যাস না খোকা, বাবা দাঁড়া। সুশীল ওই যে নিজের ঘরে গিয়ে দরজা দিল, পরদিনও খুলল না। রেবা দরজা ধাক্কিয়ে কান্নাকাটি করেও যখন দেখল সুশীলের মন গলল না, তখন সে স্বামীর কাছে গিয়ে উপস্থিত হলো। এদিকে বেনি মাধবও সেই থেকে একদম চুপ করে গিয়েছেন। রেবা কাঁদতে কাঁদতে বলল, ওগো, ওগো তুমি একটা কিছু করো। ছেলেটা যে কাল থেকে দৌড় দিয়ে রেখেছে, খাওয়া তো দূর, জলটুকু পর্যন্ত মুখে দেয়নি। আমি কতবার দরজা ধাক্কা দিলাম, ও যে সাড়া দিচ্ছে না। এটা আমি কি করবো রে বা? সব সময় ছেলের আবদার তো মেনে নেওয়া সম্ভব নয়। শোনো না, শোনো না, আমাদের খোকা মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়াও থাকতে পারবে না। রেবা, খবরদার, এসব কথা মুখেও এনো না। এসব ছেলে মানুষই কচি বয়সে সকলের হয়, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি ছেলেকে বোঝাও। ওগো, ওগো তুমি কেন বুঝতে পারছো না? আমাদের খোকা জেদি, একবার যে কথাটা বলে সেটাই করে দেখায়। তাছাড়া তাছাড়া তুমি তো তাকে প্রথমে বিয়েতে উৎসাহ দিলে, কিন্তু মেয়েটার নাম শুনে অমত করলে কেন? আহ রেবা, এত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমি তো বলেছি এই বিয়ে হবে না, মানে এই বিয়ে হবে না। দেখো দেখো, আমি মেয়েটার বিষয়ে খোঁজ নিয়েছি, স্বভাব চরিত্র ভালো, দেখতে শুনতেও তো খারাপ নয়। আমি বলছি তুমি আর অমত করো না। তুমি কি বাংলা কথা বুঝতে পারছো না রেবা? আমি তো বলেছি এই বিয়ে হবে না, মানে হবে না। কিন্তু কেন সেটা আমি জানতে চাই। আমি জানতে চাই কেন, কারণ ছাড়া আমি তোমার সিদ্ধান্ত মানবো না বাবা। খোকা, খোকা তুই বাচ্চা সোনার চাঁদ আমার, চল চল কিছু মুখে দিবি, চল বাবা চল। না 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 না, আমি কোথাও যাব না মা। বাবাকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে, নইলে আমি আজকেই গলায় না না না, অমন কথা মুখে আনিস না বাবা। ওগো, তুমি কি এখনো চুপ করে থাকবে? শুনে রাখো, যদি আমার ছেলের কিছু হয়। রেবা, তুমি বাইরে যাও, আমার খোকার সাথে কিছু কথা আছে। কিন্তু কিন্তু আমি বাইরে যাও, আমার কিছু কথা আছে ওর সাথে। তুমি যাও।
অন্যদিকে অনুর মনে চিন্তার শেষ নেই। আজ কতদিন হয়ে গেল সুশীলের সঙ্গে তার দেখা হওয়া তো দূর, যোগাযোগ পর্যন্ত হয়নি। কতবার যে সে অছিলায় সুশীলের বাড়ির সামনে থেকে ঘুরে এসেছে তার ঠিক নেই, কিন্তু সুশীলকে দেখতে পায়নি। রাতে তার মা যখন তার চুল বেঁধে দিচ্ছিল, অনুর যেন বড্ড কান্না পাচ্ছিল। সে মনে মনে বলল, দেখতে দেখতে আজ কতগুলো দিন কেটে গেল, কিন্তু সুশীলদা একটা চিঠি অবধি লিখলো না, দেখা করতেও ডাকলো না। সে কি আমায় ভুলে গেল? অনু, চুলগুলোর কি অবস্থা করেছিস বলতো? ইস, চট পড়ে গেছে যে। একটু তেল তো দিতে পারিস নাকি? মেয়েদের চুলই হলো সৌন্দর্য, জানিস? পাত্রপক্ষ দেখতে এলে কিন্তু চুল খুলে দেখাতে বলবে। পাত্রপক্ষ? সে আবার কি কথা মা? আমি আমি বিয়ে করব না। বারে, বিয়ে না করে কি করবি? মায়ের ক্ষতি হবে বুঝি? পাগলি মেয়ে আমার। আমি আমি বিয়ে করব না মা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। ওরে পাগলি মেয়ে আমার, তাই বলে কি মেয়েকে ঘরে বসিয়ে রাখবো নাকি? বিয়ে যে দিতেই হবে। তোর জন্য আমি যোগ্য পাত্র খুঁজে আনবো, দেখবি খুব ভালো থাকবি তুই। বললাম তো আমি বিয়ে করব না। যদি তুমি জোর করো আমি গলে দেব বলে রাখলাম। কি কথা? হ্যাঁ, কি হলো কি মেয়েটার? এমন কথা তো কখনো বলে না। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। সেদিন অনু জল ভরতে পুকুরে গেছিল। হঠাৎই সে শুনল গ্রামের কয়েকটা মেয়ে কিছু আলোচনা করছে। অনু একটু কান পাততেই শুনল, সত্যি কি কপাল রে বা কাকির, অত বড় ছেলেটা যে নিরুদ্দেশ হয়ে গেল আর বাড়ি ফিরল না গো। জানিস, আমি শুনেছি ছেলের আর বাবার মধ্যে মনোমালিন্য হয়েছিল, কিন্তু তাই বলে সুশীলদা বাড়ি ছেড়ে চলে গেল। আর তার কয়েকদিনের মধ্যেই বেনি মাধব কাকার শরীরের কেমন অবস্থা হলো দেখো। আহারে, আমার তো মনে হয় উনি আর বেশি দিন বাঁচবেন না। ছেলের শোকেই বুঝি প্রাণটা যাবে এবার। সে কি সুশীলদা নিখোঁজ? তাই সে একটিবার আমার সাথে যোগাযোগ করেনি? কিন্তু কেন? কি এমন হলো যার জন্য সুশীলদা কাউকে কিছু না জানিয়ে চলে গেল? না না, আমাকে আমাকে একবার সুশীলদার বাড়িতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতেই হবে। ওগো, কি হয়ে গেল গো? কেন তুমি আমাকে এইভাবে একা করে চলে গেলে? রেবা, রেবা, নিজেকে সামলাও। ভাগ্যের লিখন কি আর বদলানো যায় গো? আহা, কি কপাল রে এবার। কিছুদিন আগেই ছেলেটা নিরুদ্দেশ হয়ে গেল, আর এখন স্বামী একা কি করে বাঁচবে বলো তো রেবা? খোকা, তুই কোথায় চলে গেলি বাবা? তোকে শেষ দেখা দেখতে চেয়েই তো লোকটা চলে গেল। রেবা, রেবা, অমন করো না। তুমি এমন করলে কি করে চলবে বলো? ছেলের শোকেই বেনি মাধবদা অকালে চলে গেলেন গো। ভগবান এমন মন্দ ভাগ্য যেন কাউকে না দেন। কার যে অভিশাপ লাগলো, সংসারটা ছাড়খাড় হয়ে গেল গো। তোমার যদি এইভাবেই চলে যাবার ছিল, তাহলে কেন এসেছিলে আমার জীবনে? কেন এত স্বপ্ন দেখিয়েছিলে? অনুর বয়স 20 কোঠা পেরোতেই ওর মা ওর কাছে এসে চিন্তিত মুখে বলল, দেখ অনু, আমি ঘুরিয়ে কথা বলবো না, স্পষ্ট করেই বলছি। তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন মা? কারণ তুই বারবার বিয়ের প্রসঙ্গ তুললেই নাকচ করে দিচ্ছিস অনু। আমার বয়স হচ্ছে,
তোকে বিয়ে দিতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে। বিয়ে বিয়ে বিয়ে, যদি এতই এতই তোমার আমাকে বোঝা মনে হয় তাহলে পরিষ্কার করে বলে দাও না। রোজ রোজ এই ঝামেলা আমার ভালো লাগে না। বলো, এসব কি ধরনের কথা বলছিস তুই? আমি তোর মা বাছা, তোকে পাত্রস্থ করা আমার দায়িত্ব। তুই কেন বিয়ে করতে চাইছিস না বল, কি সমস্যা? মা মা, আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আর বিয়ের কথা আমাকে বলো না। আমি বিয়ে করতে চাই না। আমি সেলাইয়ের কাজ শিখছি, এরপরে নিজের পায়ে দাঁড়াতে চাই, ব্যাস। অনুর কথায় তার মা যেন স্তব্ধ হয়ে গেল। সে আর কিছু বলতে পারল না, কিন্তু মেয়ের চিন্তা তার মনে যেন ঘুণ পোকার মতো ঘর করতে শুরু করলো। অনু সেলাইয়ের কাজ শেখায় মনোযোগ দিল। এদিকে রেখা দুদিন ছাড়া ছাড়াই অসুস্থ হয়ে পড়তে শুরু করলো, আর একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অনুর জগৎ একেবারে শূন্য হয়ে গেল। সে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেল কাজের সন্ধানে, এবং সেখানেই সেলাইয়ের কাজ করতে শুরু করলো। কেটে গেল আরও কিছুদিন। সেদিন কাজ থেকে ফিরতে বেশ রাত হয়ে গেছিল অনুর। কর্তা বলেছিলেন এই কাজটা ঠিক সময়ে পৌঁছে দিলে উপরে কিছু টাকা দেবেন, সেই জন্যই তো শেষ করতে করতে বেশ দেরি হয়ে গেল। তবে ফেরার পথ যে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে সেটা তো জানতাম না। এখন বেশ ভয় লাগছে। এ কি, পথের মাঝে ছেলেগুলো বসে কি করছে? হে ভগবান, এবার আমি ফিরবো কি করে? এবার আমি কি করব? এ ভাই, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ওই দেখ, সুন্দরী মেয়ে। আর ধুর, তুই ভুল দেখেছিস। মদের নেশায় উল্টো পাল্টা বকিস না তো। আরে না রে, ও সত্যি বলছে। ওই দেখ একটা মেয়ে। ওরে বাবা, এ তো জমে যাবে ভাই। চল চল চল। এই যে সুন্দরী মামনি। আসবেন না, আসবেন না, খবরদার কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো। চেঁচিয়ে কি করবে মামনি? হ্যাঁ, এখানে তোমার চিৎকার শোনার জন্য তো কেউ নেই। বাঁচাও, কে আছো? ওরে ওরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস কি? ধর মেয়েটাকে, আজকে ওকে আমরা ছাড়বো না। বাঁচাও, বাঁচাও। অনু ভয়ে আতঙ্কে পাগলের মতো ছুটতে ছুটতে জঙ্গলের অন্যদিকে দৌড় দিল। ছেলেগুলো তখন ওর পিছু নিয়েছে। জঙ্গলের মধ্যেই অনু দেখল একটা ভগ্ন বাড়ি। সে আর কিছু না ভেবে ছুটতে সেই বাড়িতে ঢুকে গেল। এ ভাই, ওরে বাড়িতে তো শুনেছি ভূত থাকে। আমি বাবা ভেতরে যাচ্ছি না। ঢের পুরবাক, ওই মেয়েটা চলে গেল, আরে ভয় পাচ্ছে। এই চল বলছি। বাঁচাও। অনু এক কোণে দাঁড়িয়ে ভয়ে তখন থরথর করে কাঁপছে। পালা রে, পালা পালা পালা। কে কে ওখানে? কে? অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে এলো। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বিদ্যুতের এক ঝলক ঘরে ঢুকতেই অনু বিস্ফারিত চোখে দেখল। সে চমকে বলল, সুশীলা, তুমি এখানে? কিন্তু তুই এখানে একা এই রাতে কি করছিস? জানিস না এই জায়গাটা নিরাপদ নয়? থাক, তোমার এই মিথ্যে আশ্বাস আমাকে আর দেখিও না। কে বলেছিল আমাকে বাঁচাতে? আর কোন অধিকারে আমায় এগুলো বলছো? কাপুরুষ, বিশ্বাসঘাতক কোথাকার। তুমি এতটা নির্লজ্জ যে আমার সামনে দাঁড়িয়ে আবার কথা বলছো। সবটা না শুনে কেবল দোষারোপ করেই চলে যাবি? একটিবার সত্যি কথাটা শুনবি না? সত্যি? কিসের সত্যি? তোমার মতো কাপুরুষ আমি জীবনে দেখিনি গো। যখন দায়িত্ব নিতেই পারবে না তখন স্বপ্ন দেখিয়েছিলে কেন?
আরে তুমি তো ভালো প্রেমিক হবে কি করে? তুমি তো একজন অযোগ্য ছেলে। তোমার বাবা তোমার শোকে মারা গেল, আর তুমি এই বাড়িতে লুকিয়ে বসে আছো। ধিক্কার, ধিক্কার তোমাকে। অনু, তুই জানিস না তুই কি বলছিস। আমি কেন সবকিছু ছেড়ে পালিয়ে এসেছি, কেন ফিরে যাইনি, তুই জানলে ভেঙে পড়বি। এতদিন যেই পাথর বুকে নিয়ে বেড়াচ্ছি না, সেটাই আজকে তোকে বলবো, নইলে যে আমার মুক্তি নেই। তার মানে কি হয়েছে বলো আমায়। তোকে কথা দিয়ে আসার পরে বাড়িতে সবকিছু জানাতে বাবা প্রথমে খুব খুশি হয়েছিল জানিস, কিন্তু তোর পরিচয় আর নামটা জানতেই বাবা যেন কেমন হয়ে গেল, নিমেষের মধ্যে না করে দিল এই সম্পর্কের জন্য। যথারীতি বাড়িতে অশান্তি শুরু হলো। একদিন আমি বাবাকে সামনে থেকে প্রশ্ন করতে তিনি মাকে ঘর থেকে বাইরে বের করে আমায় বললেন, খোকা, আমি জানি তুই খুব কষ্টের মধ্যে আছিস। আমি কোনোদিন ভাবিনি তোকে এই কথাগুলো বলতে হবে, কিন্তু বিধির বিধানকে অগ্রাহ্য করা যে আমাদের দ্বারা অসাধ্য। তার মানে কি বলতে চাইছো তুমি? আর আমার সাথে অনুর বিয়ের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক যে বড়ই গভীর খোকা। আমি জানি আজকে আমার মুখ থেকে এই কথাগুলো শোনার পরে হয়তো আমাকে আর সম্মান করতে পারবি না, কিন্তু আজ না বলে যে আর উপায় নেই। এমন কি কথা বাবা, যেটা বলতে তোমায় এত ইতস্তত করতে হচ্ছে? তখন আমি 25 বছরের যুবক, তোর বয়স তখন 3 বছর হবে। কাজের সূত্রেই আমার সাথে দামোদরের আলাপ হয়েছিল। দামোদরের স্ত্রী রেখা ছিল বড়ই মিশুখের স্বভাবের। কাজের সূত্রে প্রায়শই ওদের বাড়ি যেতাম। সেই থেকেই পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হয়েছিল। এরই মধ্যে একদিন জ্বরে হঠাৎই দামোদর মারা গেল। ওর বিধবা স্ত্রী রেখা পড়ল মহা বিপদে। সেই সময় আমি ছাড়া আর কেউ ওদের সম্বল দেওয়ার মতো ছিল না। কখনো আর্থিক সাহায্য, আবার কখনো মানসিকভাবে পাশে থাকতে থাকতে কখন যে আমি আর রেখা কাছাকাছি এসে গেছিলাম নিজেরাই বুঝতে পারিনি। ঘোর তো তখন ভাঙলো যখন এক শীতের দুপুরে রেখা কাঁদো কাঁদো মুখে এসে বলল, বেনিদা, বেনিদা, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে রেখা? তোমায় এত উদ্বিগ্ন লাগছে কেন? বেনিদা, বেনিদা, আমি সন্তান সম্ভবা। আমি মা হতে চলেছি বেনিদা। এবারে কি হবে? আমি কি করে মুখ দেখাবো? আমার যে এই জীবন শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বেনিদা। না 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 না, শান্ত হও, শান্ত হও রেখা, একটু শান্ত হয়ে ভাবো। দামোদর মারা গেছে 3 মাস হয়েছে। এখনো লোকজন কিছু বুঝবে না, সকলে জানবে এটা তারই সন্তান। আমি তোমায় টাকা পাঠাবো, তুমি চিন্তা করো না। বেনিদা, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। আমি কথা দিচ্ছি, আজকের পর আর কোনো দিন আমার ছায়া তোমার জীবনে পড়বে না। রেখা তার কথা রেখেছিল। সে আর কোনোদিন তার ছায়াও আমার জীবনে পড়তে দেয়নি। যথা সময়ে তার মেয়ে জন্মায় আর রেখা চিঠি লিখে জানায় যে এরপর থেকে সে আর কোনো রকম অর্থ সাহায্য আমার থেকে নেবে না। এবার তুই বলতো খোকা, সম্পর্কে অনু তোর বোন, আর তুই কিভাবে তার সাথে বিয়ে করতে পারিস? কিভাবে? কি? ছি 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 ছি! এ কি করে করলে তুমি বাবা? হ্যাঁ,
তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। বাবা, বাবা, আমার কথাটা শোন। আমি 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 ক্ষমা চাইছি তোর কাছে। একটিবার আমার কথাটা শোন। বাবা? তোমাকে বাবা বলতে আমার ঘেন্না করছে। আজকে তোমার জন্য আমাদের দুটো জীবন শেষ হয়ে গেল। করব না, তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না, কোনো দিনও না। দাঁড়া দাঁড়া খোকা, খোকা যাস নে, খোকা আমার কথাটা শোন, খোকা যাস নে। সেদিনের পরে আমি আর বাড়ি ফিরে যাইনি। তুই আমার বোন, এই কথাটা ভাবতেই যেন শরীরটা গুলিয়ে উঠত। দিন রাত, সপ্তাহ, মাস কিভাবে যে কাটতো জানি না। তুমি তুমি এত কিছু একা সহ্য করলে সুশীলদা? একটাবার আমায় জানালে না? কোন মুখে জানাবো রে অনু? হ্যাঁ, আমার বাবার জন্য দুটো জীবন শেষ হয়ে গেল। কোন মুখে দাঁড়াতাম তোর সামনে, বলতে পারিস? সুশীলদা, আমি যে তোমাকে ভুল বুঝেছি, তোমায় দিন রাত দোষারোপ করেছি। আর তোমার মা, তার কি অপরাধ? তার কাছে ফিরে চলো সুশীলদা, তার যে আর কেউ নেই। আমার আর সেই উপায় নেই রে অনু। আমি এখন এসবের ঊর্ধ্বে। মানে? সে প্রায় 3 মাস আগের ঘটনা। মদের নেশা তখন আমার শরীরে একসাথে অনেক রোগ সৃষ্টি করেছে। বুঝতাম, কিন্তু বাঁচার ইচ্ছে ছিল না আর। সেরকমই এক ঝড় বৃষ্টির রাতে এই ভাঙা বাড়িতে এসে আশ্রয় নিই। জ্বরের ঘোরে কিছু জ্ঞান ছিল না। হঠাৎই তোর মুখটা ভেসে উঠল জানিস। দেখলাম তোর সাথে অন্য কারোর বিয়ে হচ্ছে, তুই অন্য কারোর হয়ে যাচ্ছিস। না 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 না, আমি আর সহ্য করতে পারিনি রে অনু। মদের বোতলের ভাঙা টুকরোটা গেঁথে দিয়েছিলাম। তারপরেই তীব্র যন্ত্রণা, আর ধীরে ধীরে সব কিছু শেষ। সব যন্ত্রণার শেষ। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি যে শুধু তোমার সুশীলদা, চিরকাল তোমারই থাকবো। এ তুমি কি করলে সুশীলদা? কি করলে? বেঁচে থাকতে তুই কোনোদিন আমার হতি না রে অনু। সেই জীবন রেখে কি লাভ বলতো? হ্যাঁ, দেখ বিধির বিধান কেমন। তোর সাথে আমার আবার দেখা হয়ে গেল। তোর কাছে কেবল একটাই মিনতি করছি, আমার মাকে আমার সত্যিটা জানা শোনো। মা যে নির্দোষ। জানাবো, সবটা জানাবো সুশীলদা। অনু যখন সবটা রেখার সামনে বলল, সে ধপ করে মাটিতে বসে পড়ল। তার চোখে নেমে এলো কালো ছায়া। চোখ যেন কেঁদে কেঁদে শুকনো হয়ে গেছে। রেখা কাঁপা কাঁপা গলায় বলল, অনু, অনু, একটিবার আমার খোকার কাছে নিয়ে যাবি। আমার যে একটা কথা বলার আছে ওকে। কেবল একটিবার। অনু রেখাকে নিয়ে হাজির হলো সেই ভাঙা বাড়িতে। রেখা কাঁপা কাঁপা পায়ে সেখানে ঢুকল। তারপরেই কেঁদে বলল, খোকা,
খোকা, খোকা রে, তুই এটা কি করলি বাবা? একটিবার আমার সাথে কথা বলতি, একটিবার। কথা বলে কি লাভ হতো মা? সত্যিটা তো আর বদলে যেত না। যেত 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 খোকা, যেত। কারণ সত্যি যেটা তুই জানিস সেটা নয়। তার মানে তুই আর অনু কোনোদিন ভাই বোন হতি না। কারণ কারণ তোর আসল বাবা বেনি মাধব ঘোষ নয়। কি? এ তুমি কি বলছো মা? তুমি কি পাগল হলে? না না না, আমি ঠিকই বলছি খোকা, ঠিকই বলছি। যৌবনের উন্মাদনায় আমি এক ভুল করে ফেলেছিলাম, ভালোবেসে ভুল করেছিলাম গ্রামেরই এক ছেলেকে। যখন বুঝলাম ভুল করেছি, ততদিনে টের পেলাম তুই আমার গর্ভে। বাবা আর দেরি না করে বেনি মাধব ঘোষের সাথে আমার বিয়ে দিয়ে দিল, আর তারপরেই তুই জন্মালি। তোর বাবা কোনোদিন টের পায়নি সত্যিটা, আর 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 আমিও ভয় জানাইনি। হয়তো এই জন্মে আমার আর অনুর একসাথে হওয়া ভাগ্যে নেই মা। হয়তো অন্য কোনো জন্মে হবে। তোমরা শুধু একটা উপকার করো, এই ভাঙা বাড়িতেই আমার কঙ্কাল রয়েছে, সেটার শেষকৃত্য সম্পন্ন করো। আমি মুক্তি চাই, মুক্তি, শুধু মুক্তি। অনু সুশীলের দেহের শেষকৃত্য নিয়ম মেনে পালন করল, আর সুশীলের মাকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে তার দেখাশোনা করতে লাগলো।